আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে এএফসি ওমেন্স এশিয়া কাপের জন্য ফাইনালি 12 নম্বর দল হিসেবে ইরান গ্রুপ এ থেকে কোয়ালিফাই করেছে। ফলে আগামী মঙ্গলবার 29শে জুলাই এই এএফসি ওমেন্স এশিয়া কাপের জন্য ড্র হবে। আর এই ড্রতে ভারত এবং বাংলাদেশ মহিলা ফুটবল দলের জন্য সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ সিনারিও কি হতে পারে সেই ব্যাপারে একটা প্রেডিকশনে আসার পূর্বে চলুন যে 12টা দল এই এএফসি ওমেন্স এশিয়া কাপে কোয়ালিফাই করলো তাদের ফিফা র্যাঙ্কিং সম্পর্কে একটু জেনে নিই। নমস্কার, আমি প্রদীপ। অনুভবের সফরের আরও একটা ফুটবলের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। এই যে 12টা দেশ এএফসি ওমেন্স এশিয়া কাপের জন্য কোয়ালিফাই করেছে, এর মধ্য থেকে পট অনে আছে অস্ট্রেলিয়া, জাপান এবং নর্থ কোরিয়া। এদের যথাক্রমে ফিফা র্যাঙ্কিং হলো অস্ট্রেলিয়ার 15, জাপানের 7 এবং নর্থ কোরিয়ার 9। পট 2-এ আছে চায়না, সাউথ কোরিয়া এবং ভিয়েতনাম। এদের ফিফা র্যাঙ্কিং হলো যথাক্রমে চায়নার 17, সাউথ কোরিয়ার 21 এবং ভিয়েতনামের 37। পট 3-তে আছে ফিলিপিন্স, উজবেকিস্তান এবং চাইনিজ তাইপে। এদের ফিফা র্যাঙ্কিং হলো যথাক্রমে 41, উজবেকিস্তানের 51 এবং চাইনিজ তাইপের 42। আর পট 4-এ আছে ইন্ডিয়া, বাংলাদেশ এবং শেষতম দল হিসাবে আসা ইরান। এদের ফিফা র্যাঙ্কিং হলো যথাক্রমে ভারতের হলো 70, বাংলাদেশের 128 এবং ইরানের হচ্ছে 68। তো এই 12টা দেশের মধ্য থেকে যদি ফিফা র্যাঙ্কিং সবচেয়ে ভালো বলা হয় তবে ফিফা র্যাঙ্কিং সবচেয়ে ভালো হচ্ছে জাপানের 7, নর্থ কোরিয়ার 9, অস্ট্রেলিয়ার 15, চায়নার 17 এবং দক্ষিণ কোরিয়ার 21। আর সবচেয়ে যদি খারাপ ফিফা র্যাঙ্কিং বলা হয় তবে একদম নিচ থেকে যদি বলি তবে বাংলাদেশের 128, ভারতের 70 এবং ইরানের হচ্ছে 68। তো গত পর্বের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে কিভাবে এই দুটো দেশ বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে, কিন্তু আজকের এই ভিডিওতে আমি শর্ট করে আরেকবার বলে দিচ্ছি যাতে ভিডিওর কন্টিনিউশনটা বজায় থাকে। এই 12টা দলকে মোট 3টে গ্রুপে ভাগ করা হবে। প্রত্যেকটা গ্রুপে 4টে করে দল থাকবে এবং এই 3টে গ্রুপ থেকে 1 নম্বর এবং 2 নম্বর দল সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে যাবে। কিন্তু যেহেতু গ্রুপ 3টে, দুটো করে যদি দল যায় তার টোটাল হচ্ছে 6টা দল, তাহলে বাকি থাকবে আরও দুটো। সেই দুটো দল হবে কিভাবে না, এই 3টে গ্রুপ থেকে বেস্ট 3 নম্বর, যাদের পয়েন্ট অনুযায়ী, গোল ডিফারেন্স অনুযায়ী, হলুদ কার্ড কাদের কম আছে, এই সমস্ত বিষয় দেখার পরে টপ দুটো টিম যারা 3 নম্বর থাকবে তারা সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে যাবে। তাহলে তখন হয়ে গেল, আগে গিয়েছিল 6টা আর এখন গেল 2টো, এই টোটাল 8টা টিম। এই 8টা টিমের মধ্যে যখন কোয়ার্টার ফাইনাল খেলা হবে এই 8টা টিমের থেকে 4টে টিম সেমিফাইনালে উঠে যাবে। এই যে 4টে টিম সেমিফাইনালে উঠে গেল এরা সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করবে। এবং এই যে 8টা দল টোটাল উঠেছিল এই 8টা দল কিন্তু অলিম্পিকে অংশগ্রহণ করার জন্য সরাসরি ছাড়পত্র পেয়ে গেল। তাহলে বাকি যে 4টে দল হেরে গেল কোয়ার্টার ফাইনালে তাদের কি হবে? এই 4টে দলের মধ্যে আবার খেলা হবে। এই খেলা থেকে যে দুটো দল জিতবে তারা হয়ে যাবে এএফসি এশিয়ান কাপের টপ 6, যারা সেমিফাইনালে গেছে 4টে, আর এই দুটো টোটাল টপ 6 এরা সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করে গেল। কিন্তু যে দুটো দল হেরে গেল তাদের কি হবে? তাদের জন্য সুযোগ আছে, তারা তখন ইন্টার কনফেডারেশন একটা খেলবে। অর্থাৎ এই যে দুটো দল হলো, এই দুটো দলের সঙ্গে আফ্রিকান কোনো দল আসতে পারে, আমেরিকান কোনো দল আসতে পারে, ইউরোপিয়ান কোনো দল আসতে পারে। এই প্রত্যেকটা দলের সঙ্গে খেলে তারা যদি আবার জেতে তাহলে কিন্তু তারা সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করবে। কিন্তু সেটা একটা ভীষণ বড় টাফ জিনিস। তাই আমরা সরাসরি দেখে নিই যে যারা কোয়ার্টার ফাইনালে উঠছে বা টপ 6, সেমিফাইনালে 4 জন এবং এখান থেকে যে 2 জন জিতছে, এই টপ 6 তারা সরাসরি বিশ্বকাপে খেলবে। এবার চলুন দেখে নেওয়া যাক যে ভারত এবং বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো এবং খারাপ সিনারিও, অর্থাৎ গ্রুপ স্পেস, গ্রুপ পর্বে সবচেয়ে ভালো সিনারিও কি হতে পারে কিংবা খারাপ সিনারিও কি হতে পারে। এবার আসি সবচেয়ে রস্ট বা খারাপ সিনারিওতে। যদি পট অন থেকে জাপান এবং নর্থ কোরিয়া, যাদের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 7 এবং 9, এরা যদি ভারত কিংবা বাংলাদেশের গ্রুপে পড়ে তবে সেটা ভারত এবং বাংলাদেশের জন্য সব থেকে খারাপ সিচুয়েশন হতে যাচ্ছে। কারণ যারা বিশ্বকাপে এই জাপান বা নর্থ কোরিয়া বা সাউথ কোরিয়ার খেলা দেখেছেন পুরুষ দলের, তারা জানেন কি গতিতে এরা ফুটবলটা খেলে। ঠিক একইভাবে এই জাপান, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া কিংবা চায়নার মেয়েরাও একই রকম গতিতে এবং স্কিলফুলভাবে এরা ফুটবলটা খেলে। তাই যদি গ্রুপ এ থেকে বা মানে পট অন থেকে যদি জাপান আর নর্থ কোরিয়ার মধ্যে দুটো দলের মধ্যে যদি কেউ একজন এসে যায় ভারত অথবা বাংলাদেশের গ্রুপে, তাহলে সেই ম্যাচটা জেতা তো বোধহয় সম্ভব হবে না। নিদেন পক্ষে ড্র করাটাও ভারত বা বাংলাদেশের কাছে নিতান্ত এক গর্বের বিষয় হবে। কিন্তু দেখা যাক পরবর্তীতে কি হয়।
এবার পট 2 থেকে চায়না এবং সাউথ কোরিয়া। আমি আগেই বললাম এরাও জাপান এবং নর্থ কোরিয়ার মতো একই রকম গতিতে ফুটবলটা খেলে। ফলে আমি এই 4টে দল, জাপান, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া এবং চায়না, এই 4টে দলকে অবশ্যই চাইবো না যে এরা ভারত কিংবা বাংলাদেশের গ্রুপে আসুক, কিন্তু এরাই 4জন হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। এবার আসি পট 3-তে, যেখানে আছে ফিলিপিন্স, উজবেকিস্তান এবং চাইনিজ তাইপে। এই ফিলিপিন্স, উজবেকিস্তান এবং চাইনিজ তাইপে প্রায় 19-20 দল। ফলে খুব একটা অসুবিধা হবে না ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে, কারণ এখন তারা যেরকম ফর্মে খেলেছে এএফসি ওমেন্স এশিয়ান কাপ যে কোয়ালিফায়ারটা, ফলে এই 3টে দলের মধ্যে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তবু আমার কাছে এই পট 3 থেকে যদি ডেঞ্জারাস কোনো টিম হয়ে থাকে সেটা হচ্ছে ফিলিপিন্স, কারণ ওই একই, এরা প্রায় সমগোত্রীয়, ওই স্কিলফুল এবং প্রচণ্ড গতিতে ফুটবলটা খেলে। তাই আমার কাছে ভারতের জন্য সবচেয়ে রস্ট সিনারিও বা সবচেয়ে খারাপ সিনারিও যেটা হবে, পট এ থেকে জাপান, পট 2 থেকে সাউথ কোরিয়া বা চায়না। তবে আমি এক্ষেত্রে চায়নাকে রাখবো। তাহলে পট 1 থেকে হলো জাপান, পট 2 থেকে হলো চায়না এবং পট 3 থেকে ফিলিপিন্স। আর যেহেতু পট 4-এ ভারত এবং বাংলাদেশ আছে, তাই ভারত, এই টোটাল এই যে 4টে দলের কম্বিনেশন হচ্ছে ভারত, ফিলিপিন্স, চায়না এবং জাপান। এই 4টে যদি ভারতের গ্রুপ হয় এই 4টে দলকে নিয়ে, তাহলে সেটা ভারতের জন্য সবচেয়ে খারাপ সিনারিও। এবার আসি সবচেয়ে বেস্ট সিনারিওতে। আমি এই পর্বটা শেষে এই কারণে রাখলাম, বাংলায় একটা প্রবাদ আছে যে যার শেষ ভালো তার সব ভালো। আমরা আশা করছি যে ভারত যেন এই গ্রুপে পড়ে, কিন্তু আদৌ ভারত এই গ্রুপে পড়বে কিনা সেটা একমাত্র ভগবানই জানে। সেই ড্রতে কি হবে তো আমরা বলতে পারবো না। তো যাই হোক, আমার প্রেডিকশন অনুযায়ী যদি পট 1 থেকে জাপান এবং নর্থ কোরিয়ার পরিবর্তে অস্ট্রেলিয়া আসে, যদিও অস্ট্রেলিয়ার ফিফা র্যাঙ্কিং 15 এবং তারা নিজেদের ঘরের মাঠে খেলবে, সেটা একটা রিস্ক ফ্যাক্টর হতে পারে, তবু আমার মনে হয় ভারত ওমেন্স কোয়ালিফায়ারে যে ধরনের ম্যাচ খেলেছে পিওর ডমিনেন্স দেখিয়ে, তাতে আমার মনে হয় যে ভারতীয় মেয়েরা অস্ট্রেলিয়াদের সঙ্গে লড়ে নিতে পারবে, অবশ্যই পারবে। এবার পট 2 এর কথায় আসে। যদি পট 2-তে চায়না এবং সাউথ কোরিয়ার পরিবর্তে ভিয়েতনাম আসে, ভিয়েতনামের ফিফা র্যাঙ্কিং 37 হলেও আমার মনে হয় এই ভিয়েতনাম, ফিলিপিন্স, উজবেকিস্তান, চাইনিজ তাইপে, ইন্ডিয়া, এরা প্রায় সমগোত্রীয় দল। ভিয়েতনামের ফিফা র্যাঙ্কিং একটু বেশি হলেও এদের মধ্যে 19-20 ডিফারেন্স, খুব একটা যে এদের মধ্যে হেরফের আছে তা কিন্তু নয়। ফলে আমার কাছে পট 1 থেকে অস্ট্রেলিয়া, পট 2 থেকে ভিয়েতনাম এবং পট 3 থেকে যে কেউ আসতে পারে, উজবেকিস্তান এবং চাইনিজ তাইপের মধ্যে যে কোনো কেউ। তবে আমি যেহেতু এর মধ্যে থেকে ধরে নিচ্ছি যে উজবেকিস্তান আসবে, তাহলে এই মুহূর্তে আমার বেস্ট ভারতের জন্য যে গ্রুপটা হবে সেটা হলো পট 1 থেকে অস্ট্রেলিয়া, পট 2 থেকে ভিয়েতনাম এবং পট 3 থেকে উজবেকিস্তান এবং পট 4 থেকে ভারত। তো এই হলো টোটাল গ্রুপ, যেটা ভারতের জন্য সবচেয়ে বেস্ট হতে পারে। বাংলাদেশের জন্য সেম, বাংলাদেশ এবং ভারতের মহিলার দলের জন্য একই ধরনের বেস্ট এবং একই ধরনের রস্ট সিনারিওটা অপেক্ষা করে আছে। এই এএফসি এশিয়ান কাপের টপ 6-এ যাওয়াটা একেবারে সহজ এবং সরল কিন্তু নয়, ভীষণ কঠিন একটা লড়াই। তবু ভারতীয় মহিলা দল যেভাবে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারে ডমিনেন্স করে খেলা দেখিয়েছে তারা, তাতে এটুকু তো আশা আমরা করতেই পারি। বাংলাদেশও সেই সঙ্গে দারুণ খেলেছে। তবে যদি ভারতীয় মহিলা দল এখন বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্ট খেলতে নামে, তখন গোটা দেশের ফুটবল মানচিত্রে কিন্তু একটা বড় সড়ো পরিবর্তন হতে বাধ্য। কারণ দেখুন, বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দল, যারা পুরুষ দল, যারা এখনো পর্যন্ত 5টা বিশ্বকাপ জিতেছে, সেই ব্রাজিল দলের মেয়েরা এখনো পর্যন্ত একটাও বিশ্বকাপ জেতেনি। এটা কল্পনা করতে পারেন? কিন্তু এটাই বাস্তব। সেখান থেকে যদি ভারতের মহিলা দল যখন বিশ্বকাপে খেলতে নামবে, যখন ভারতের পুরুষ দল এই বিশ্বকাপের ত্রিসীমানায় নেই, বা বাংলাদেশের পুরুষ দল বিশ্বকাপের কোয়ালিফাই করার ত্রিসীমানাতে নেই, মানে সেখানে যদি এই ভারত এবং বাংলাদেশের মহিলা ফুটবল দল বিশ্বকাপে কোয়ালিফাই করে, তবে সেটা এই দুটো দেশের ফুটবল মানচিত্রে ব্যাপক পরিবর্তন আসতে বাধ্য। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। আর ফুটবল নিয়ে এরকম আরও কোনো ভিডিও পেতে চান কিনা সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যাই হোক, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।